ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে রামেশ্বরম হলো অন্যতম। মা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে নিয়ে আসার আগে শ্রীরামচন্দ্র সমুদ্রের উপরে যে সেতু নির্মাণ করেছিলেন আজও তার সাক্ষী বহন করে এই রামেশ্বরম। মুখ্য 4 ধামের মধ্যে ইতিমধ্যে 3 ধাম দ্বারকা, বদ্রীনাথ ও জগন্নাথ ধাম পুরী দর্শন সম্পূর্ণ করেছি। আজ চতুর্থ ধাম রামেশ্বরম ধাম দর্শনের পালা। আমাদের দক্ষিণ ভারত সফর আমরা শুরু করেছিলাম তিরুপতি বালাজি দর্শনের মাধ্যমে। এরপর তিরুপতি থেকে ট্রেনে করে আমরা রামেশ্বরম এসে পৌঁছাই এবং সেদিনই আমরা নবনির্মিত পাম্বান ব্রিজ সহ রাম সেতু এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখেছিলাম। আপনারা যারা এখনো পর্যন্ত সেই পর্বগুলি দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম ও ভিডিওগুলি দেখে আসার অনুরোধ জানালাম। আজকের পর্বে আমরা ঘুরে দেখব রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ সহ আমাদের দেশের পূর্ব রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের বাড়ি। চলুন তবে আজকের পর্ব শুরু করা যাক। আমাদের রামেশ্বরম ভ্রমণের জন্য আমরা মাত্র একটি দিন নির্ধারিত করেছিলাম, তাই রামেশ্বরম পৌঁছেই আমরা প্রথমে হোটেলে চেক ইন করি ও ফ্রেশ হয়ে লোকাল থেকে একটি অটো রিজার্ভ করে রামেশ্বরম ঘুরতে বেরিয়ে পড়ি। এরপর আমাদের সাইট সিন সম্পূর্ণ হলে আমরা রামেশ্বরমের একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে খানিকক্ষণ হোটেলে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি স্যার এপিজে আব্দুল কালামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে স্যার এপিজে আব্দুল কালামের বাড়িটি খুব কাছে হওয়ায় মিনিট খানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্যার আব্দুল কালামের বাড়ির সামনে। এই এসে পৌঁছালাম হাউস অফ আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালামের এই হচ্ছে বাড়ি। চলুন তাহলে এবার এপিজে আব্দুল কালামের বাড়িতে প্রবেশ করা যাক। ভারতের রাষ্ট্রপতি, ভারতের রত্ন, ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম, তার বাড়ি আমার ঠিক পেছনে রয়েছে। আমরা উপরে গেলাম, উপরে 2টো ফ্লোর করা রয়েছে। 2 ফ্লোর ধরে উনি জীবনে যত পুরস্কার পেয়েছে, ওনার যত সার্টিফিকেট, উনি যেসব রকেট তৈরি করেছেন সেই রকেটের ছোট কিছু মডেল, যেই মিসাইল তিনি তৈরি করেছেন যেমন পৃথ্বী, সেই মিসাইলের একটি ছোট মডেল। এছাড়াও উনি যেই স্যুট পরে ফাইটার জেট চালিয়েছিলেন সেই স্যুটটা এখনও পর্যন্ত রাখা হয়েছে। অসামান্য, অসাধারণ সুন্দর জায়গা। আপনারা যারা রামেশ্বরম ভ্রমণে আসছেন তাদেরকে বলবো অবশ্যই বিকেলের দিকটা করে এখানে চলে আসতে পারেন। এর জন্য অটো করার কোনো দরকার নেই। মন্দির থেকে মাত্র 300-400 মিটার, 500 মিটারের ডিস্টেন্সের মধ্যে রয়েছে। কোনো দরকার নেই এক্সট্রা অটো ভাড়া করার, জাস্ট ওয়াকেবল ডিস্টেন্স মন্দির থেকে আপনারা চলে আসতে পারেন। আর এই যে এই টোটাল এই চত্বরটা, এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ির আশপাশটা। চাইলে এই দিকটা একটু ঘুরে দেখতে পারেন। পাশেই আছে রামেশ্বরম স্টেশন, সেখানেও যেতে পারেন। আমরা এই মুহূর্তে এখন চলেছি আমাদের 4 ধামের অপর ধাম, অর্থাৎ আমার জীবনে 3 ধাম কমপ্লিট হয়ে গেছে অলরেডি। বদ্রীনাথ ধাম, পুরী অনেকবার গেছি, বদ্রীনাথ 2বার গেছি, দ্বারিকা 1বার গেছি। 3 ধাম কমপ্লিট। লাস্ট ধাম এবং চতুর্থ ধাম যেটা হলো রামেশ্বরম, এই রামেশ্বরম ধাম আজকে আমার দেখা সম্পূর্ণ হবে। একই সাথে আমার জীবনে মোট 4 ধাম দর্শন পূর্ণ হবে। আমার সামনেই আমি দেখতে পাচ্ছি রামেশ্বরম মন্দির। আমাদের হোটেল থেকে মাত্র ওই মিনিট খানিকের হাঁটা পথ, 2-3 মিনিট হাঁটলে আপনি রামেশ্বরমের মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই কিছুটা, এই দেখুন, এই হোটেলের আড়াল দিয়ে দেখা যাচ্ছে। একটু এগিয়ে গেলে পুরোপুরি সুস্পষ্ট হয়ে যাবে। চলুন তাহলে আমাদের এই রামেশ্বরমের মন্দির দর্শন করা যাক এবং এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য এবং দর্শনের বিভিন্ন নিয়মাবলী আপনাদের কাছে তুলে ধরা যাক। বিষ্ণু তীর্থ হিসাবে প্রধান 4টি ধামের অন্যতম হলো এই রামেশ্বরম। একদিকে যেমন এই রামেশ্বরম 4 ধামের মধ্যে এক ধাম, অপরদিকে তেমন এই রামেশ্বরম হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। ভারতবর্ষের মধ্যে একমাত্র এই জায়গা যেখানে একই সাথে 4 ধামের একটি ধাম এবং একটি জ্যোতির্লিঙ্গ একত্রে অবস্থান করছে। এই স্থানে শ্রীরামচন্দ্র ভগবান শিবকে পুজো করেছিলেন এবং শ্রীরামচন্দ্র যেহেতু বিষ্ণুদেবের অবতার, তাই সে কারণে এই রামেশ্বরমকে বিষ্ণু তীর্থ বলা হয়। আবার শ্রীরামচন্দ্র ঈশ্বর হিসেবে এখানে ভগবান শিবকে পুজো করেছিলেন, তাই এই স্থান রামের ঈশ্বর অর্থাৎ রামেশ্বরম নামে পরিচিত।
রামেশ্বরমে যে জ্যোতির্লিঙ্গটি রয়েছে সেই জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা সম্পর্কে দুটি কথা রয়েছে। প্রথমটি হলো যে শ্রীরামচন্দ্র যখন রাবণ নিধন করতে শ্রীলঙ্কা যাচ্ছেন তখন শ্রীরাম লঙ্কায় যাওয়ার আগে এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন এবং এখানে রাবণকে বধের উদ্দেশ্যে তিনি শিবের তপস্যা করেন। এছাড়া অন্য আরেকটি মতে বলা হয় তিনি যখন রাবণ বধ করে ফিরছেন তখন রাবণ বধের ফলে তার গায়ে ব্রহ্মহত্যার পাপ লাগে। শ্রীরাম তখন এই স্থানে শিব প্রতিষ্ঠার জন্য তিনি হনুমানকে কৈলাসে পাঠান ভগবান শিবের লিঙ্গ নিয়ে আসার জন্য। হনুমান কৈলাসে যান কিন্তু সেখানে তিনি ভগবান শিবকে খুঁজে পাচ্ছিলেন না। তার দেরি দেখে মা সীতা তখন এই স্থানে বালি দিয়ে ভগবান শিবের একটি লিঙ্গ তৈরি করেন এবং সেই লিঙ্গ যখন ভগবান শ্রীরাম পুজো করতে যান সেই সময় হনুমান কৈলাস থেকে নিয়ে আসা লিঙ্গটি নিয়ে উপস্থিত হলেন এবং হনুমান খুব মনক্ষুণ্ণ হলেন ও বললেন যে প্রভু আপনি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলেন না। শ্রীরাম তখন বলেন এই যে লিঙ্গটি রয়েছে অর্থাৎ মা সীতা যে লিঙ্গটি প্রতিষ্ঠা করেছেন সেই লিঙ্গটি সরিয়ে তোমার আনা লিঙ্গটি এই স্থানে স্থাপন করতে পারো তাহলে আমি তোমার লিঙ্গটি পুজো করব। কিন্তু হনুমান অনেক চেষ্টার পরেও এই লিঙ্গটি সরাতে তো পারলেনই না, বরঞ্চ সেই লিঙ্গের যে ছটা তাতে তিনি দূরে ছিটকে পড়লেন এবং সেইখানেই তিনি শ্রীরামকে ব্রহ্মরূপে দর্শন করেন। তারপর শ্রীরাম হনুমানকে বলেন তোমার আনা শিবলিঙ্গটির নাম হবে হনুমদীশ্বর আর সীতাদেবী যে লিঙ্গটি নিয়ে এসছেন তার নাম হবে রামেশ্বর। এই দুই নামে তারপর থেকে শিবলিঙ্গ অবস্থান করছে। এই রামেশ্বরম মন্দির আরেকটি কারণে বিখ্যাত, সেটা হলো এর বিশাল করিডোরের জন্য। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম করিডোর রয়েছে এই রামেশ্বরম মন্দিরে, আর এই করিডোরে প্রায় 1212টি পিলার রয়েছে। এই প্রতিটি পিলার সমান আকৃতি বিশিষ্ট, আর এই লম্বা থামের সারি যা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দিরে প্রধানত দুই ধরনের দর্শন হয়। প্রথমটি হলো ভোরবেলায়, যাকে বলে স্ফটিক দর্শন, যেটা ভোর 4:30 থেকে শুরু হয় এবং শেষ হয় সকাল 6টার সময়। আর এই সকালের স্ফটিক দর্শনের সময় বিপুল পরিমাণের লোকে লাইন দেয় মন্দিরের সামনে। আর তাছাড়া সারাদিন ধরে আপনারা মন্দির দর্শন করতেই পারেন। সেক্ষেত্রে মন্দির খোলা থাকে সকাল 6টার পর থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত, এবং দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তারপর আবার দুপুর 3টে থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত আপনারা মন্দির দর্শন করতে পারেন। তাছাড়া আরও একটি বিষয় হলো আপনারা যারা মন্দির দর্শন করবেন, এক হয় আপনারা হোটেল থেকে স্নান সেরে তারপর মন্দির দর্শন করতে পারেন, এবং দ্বিতীয়টি হলো আপনারা অগ্নি তীর্থমে স্নান করে সেই স্নান করার পর ভেতরের 22টি কুণ্ড রয়েছে, যেই কুণ্ডগুলি স্বয়ং শ্রীরামচন্দ্র বাণ মেরে তৈরি করেছিলেন, সেই কুণ্ডগুলিতে 25 টাকা দিয়ে টিকিট কেটে প্রতিটি কুণ্ডের থেকে অল্প অল্প পরিমাণ জল নিয়ে সেই জলে স্নান করে তারপর একটি জায়গায় চেঞ্জিং রুম করা রয়েছে, সেখানে আপনি আপনার পোশাক পাল্টে আপনারা মন্দির দর্শন করতে পারেন। আমাদের মন্দির দর্শন খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। মোবাইল, ক্যামেরা, লাগেজ সব কিছু নিয়ে, লাগেজ বলতে ব্যাগপত্র সব কিছু নিয়েই আমাদের ভেতরে ঢুকতে দিয়েছিল। বাস একটা দূরত্ব যাওয়ার পর আর ফটো ভিডিও তোলা অ্যালাউ নয়, তাই তুলতে পারিনি। যতটা পারলাম আমি আপনাদের সঙ্গে মন্দিরের নিয়মাবলী সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসম্ভব সুন্দর আর্কিটেকচার মন্দিরের ভেতরে বিষ্ণুদেবের একটি মূর্তি রয়েছে, তাছাড়া শিবলিঙ্গ, গণেশজির মূর্তি রয়েছে, এবং অসাধারণ সুন্দরভাবে সাজানো মন্দিরটাকে। তাছাড়াও মন্দিরের ভেতরে একটা হাতি রয়েছে, যে হাতিকে আপনি যদি 10 টাকা দেন বা 20 টাকা দেন, সুর দিয়ে টাকাটা নিয়ে নিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে। টাকা না দিলে কিন্তু আশীর্বাদ দিচ্ছে না, কয়েন না, শুধু নোট দেওয়া যাচ্ছে। চলুন আমরা আশেপাশটা একটু ঘুরে দেখি, তারপর আবার ফিরে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে অগ্নিতীর্থম, যেটা আমি আপনাদের এই কিছুক্ষণ আগে বলছিলাম। দেখুন এখানে সমুদ্রের জল এসে তার ঢেউ ভাঙছে। সন্ধ্যা হয়ে গেছে, জলের তোড় অনেকটাই রয়েছে। পুণ্যার্থীরা এখানে আসেন, এখানে স্নান করেন, তারপরে ওইদিকে একটা চেঞ্জিং রুম আছে, সেখানে চেঞ্জ করে 22টা কুণ্ডের জল মাথায় দিয়ে তারপরে মন্দির দর্শন করেন। প্রচুর দর্শনার্থীর চাপ থাকে শনি রবিবার এই অগ্নিতীর্থম ঘাটে। এছাড়াও
এই ঘাটের এক জায়গা থেকে আমি শুনেছি বোটিং হয়, কিন্তু তা এখন বন্ধ, কেননা রাত হয়ে গেছে। আপনারা চাইলে এখানে এসে বোটিংও করতে পারেন। ঘড়িতে সময় এখন ঠিক 7:21। আমরা বেশ কিছুক্ষণ ধরে এই ঘাটে বসে রয়েছি। আপনারা যারা রামেশ্বরম ঘুরতে আসছেন তাদেরকে আমি বলবো যে সারা দিন ঘোরা হয়ে গেলে সন্ধ্যাটা ঠিক এই ঘাটে কাটাবেন, অসাধারণ অনুভূতি পাবেন। খুব ভালো লাগছে জানেন তো এই সময় এইখানটা কাটাতে। ঘড়িতে সময় এখন ঠিক 7:46। আমরা বেশ কিছুক্ষণ ধরে রামেশ্বরমে ঘুরলাম, মন্দির দর্শন করলাম, তারপরে ঘাটে বেশ কিছুক্ষণ বসে রইলাম এবং তারপরে এখন এই এসসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। রামেশ্বরম ভ্রমণ একদম পুরোপুরি শেষ। আমরা এখন এই খাওয়া দাওয়া সেরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। এইখানে রেস্টুরেন্ট সম্পর্কে যদি বলতে হয়, প্রচুর পাঞ্জাবি রেস্টুরেন্ট পাবেন, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো অবভিয়াসলি আছে, তার সঙ্গে হচ্ছে গিয়ে গুজরাটি কিছু কিছু ধর্মশালা পেয়ে যাবেন। এখানে কিন্তু মানে আমাদের যে বেঙ্গলি থালি বা বাংলার ওই দিকের লোক যে খুব একটা আসে না, এই থেকেই বোঝা যায় যে বাঙালি কোনো রেস্টুরেন্ট কিন্তু এখানে পাবেন না। পাঞ্জাবি রেস্টুরেন্টসে এসে খেতে পারেন, যেমন আমরা আজকে রাতের বেলা তান্দুরি রুটি আর তড়কা অর্ডার করেছি। আর তাছাড়া যদি গুজরাটি খাবার ট্রাই করতে চান, গুজরাটি খাবার খেতে পারেন, অথবা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টসগুলোতে গিয়ে সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করতে পারেন। এরা এইখানে কলা পাতা দিয়ে গেছে, থালা দিয়ে গেছে ঠিকই, কলা পাতা মাস্ট। মানে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করেছি, দুপুরে যখন খাওয়া দাওয়া করলাম তখনও কলা পাতা ছিল, এখনও কলা পাতা দিয়ে গেছে। এর উপরেই আমাদের এবার খাবার দিয়ে যাবে। এইখানে একটা নেওয়া হয়েছে, এই হচ্ছে মাশরুম বিরিয়ানি, আর আমরা তরকা নিয়েছি, তরকা চলে এসছে, তন্দুরি রুটি আসা বাকি আছে। আর এই যে পোড়া তন্দুরি রুটি, এই তরকা দিয়ে এইখানকার তরকা অন্যরকম, অ্যাভারেজ টেস্ট। কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, এই দিয়ে এখন খাবার ছাড়বো। আমাদের রামেশ্বরম মন্দির দর্শন শেষ, রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। এই হচ্ছে মন্দির, মন্দিরের সামনে দিয়ে আবার এই রাস্তা ধরে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। কালকে সকালবেলা আমরা এখান থেকে রওনা দেবো মাদুরাইয়ের উদ্দেশ্যে, এবং তারপর সেখান থেকে কন্যাকুমারী। এখনও অনেক প্রচুর আমাদের সবের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল এই রামেশ্বরম। এখনও 2-3 জায়গায় এখনও ঘোরা বাকি রয়েছে। পরপর ব্লগ আসতে থাকবে। আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকা অনুরোধ রইল। এবং কোনো যদি কোয়ারিজ থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আপাতত হোটেল রুমে গিয়ে শুয়ে পড়া যাক। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি পর্বে।